হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে তোমাদের যে ইংরেজি বইটা রয়েছে, ইংরেজি ফার্স্ট পেপারের সেই বই থেকে আজকে আমরা ইউনিট 10-এর যে গল্পটি আমরা পড়েছিলাম মাই হোম ডিস্ট্রিক্ট, সেই গল্পের অন্তর্ভুক্ত যে কোশ্চেনগুলো আমাদের করা বাকি ছিল সেই কোশ্চেনগুলো আজকে আমরা খুব মনোযোগ সহকারে তোমাদেরকে করাবো এবং তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব কাজে লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেই। কিন্তু এই গল্পের আন্ডারে কিছু প্রশ্ন রয়েছিল, সে প্রশ্নগুলো কিন্তু আমরা কমপ্লিট করিনি, কারণ এই গল্পটি তোমাদেরকে বোঝাতেই ক্লাসটি প্রায় বড় হয়ে গিয়েছিল, তাই আমরা প্রশ্নগুলো আর করিনি। আজকে আমরা এই গল্পের অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা কমপ্লিট করব। এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে এইখান থেকে হুবহু যে প্রশ্নগুলো এখান থেকে তারা উঠিয়ে দেবে পরীক্ষার মধ্যে। যদি এই গল্পটা আসে তখন তোমরা জাস্ট খালি আনসার গুলো লিখে দিবে। কিভাবে লিখবে, কিভাবে পড়বে সেটা আমি এখন তোমাদেরকে বোঝাবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে এই সম্পূর্ণ গল্পটা কিন্তু একটি প্রশ্নের মধ্যে থাকবে না। এই সম্পূর্ণ গল্পটা থেকে তোমাদেরকে যে কোনো একটি অংশ দিয়ে দিবে প্রশ্নের মধ্যে। সেই যে অংশটা থাকবে সেই অংশের ভিতর থেকেই প্রশ্নগুলো তৈরি করা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে এইখানে বি এর মধ্যে যে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন নাও থাকতে পারে। পরীক্ষার মধ্যে 5টি প্রশ্ন চাওয়া হয়। সেক্ষেত্রে যে 5টি প্রশ্ন চাওয়া হবে, এই গল্পের যে অংশটা দেওয়া হবে সেই অংশ থেকে 5টি প্রশ্ন তারা বানিয়ে বা তৈরি করে দিবে। সেক্ষেত্রে হয়তোবা তোমরা বলতে পারো, স্যার তো এই প্রশ্নগুলো পড়িয়েছিল এই গল্প থেকে, কিন্তু প্রশ্নগুলো কমন পড়েনি। আসলে এই সম্পূর্ণ গল্পটা থেকে এই প্রশ্নগুলো বানানো হয়েছে, কিন্তু তোমাদেরকে পরীক্ষার মধ্যে যে কোনো একটি অংশ দেবে এই গল্পের, তখন এই অংশ থেকেই তৈরি করা হবে। কিন্তু নির্দিষ্ট অংশ থেকে তৈরি করা তো আর এই 6টি প্রশ্ন না, সম্পূর্ণ গল্পটা থেকে তৈরি করা এই 6টি প্রশ্ন। এই জন্য পরীক্ষার মধ্যে নির্দিষ্ট অংশ দিলে হয়তোবা এই প্রশ্নগুলো কমন নাও করতে পারে। তাহলে তোমরা কি করবে? সেই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে সম্পূর্ণ গল্পটা ইংরেজি পড়ার পাশাপাশি বাংলাটাও জেনে রাখা, যেন এই গল্পের যে অংশটাই দেখ না কেন তার বাংলাটা যেন তোমাদের মাথায় থাকে, এবং প্রশ্নটা যখন পড়বে তখন যেন তোমরা বুঝতে পারো যে এই গল্পের যে অংশটা দিয়েছে সেই অংশের কোন জায়গায় আনসারটা লুকিয়ে রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো করিয়ে দেব। চলো তাহলে ঝটপট এই প্রশ্নগুলো সলভ করি। এখান থেকে আমরা প্রথম যেই প্রশ্নটি রয়েছে, এখান থেকে আমরা বি এর এই প্রশ্নটা আগে পড়ব। এখানে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক, মানে দলবদ্ধভাবে তোমরা কাজ করবে। আস্ক, প্রথমে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করার পর আনসার, উত্তর দেবে দ্য কোয়েশ্চেনস, মানে প্রশ্নগুলোর, কোন প্রশ্নগুলোর, এই যে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দেবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখান থেকে প্রথম প্রশ্নটা আমি পড়ছি, তোমরা বোঝার চেষ্টা করবে। নাম্বার ওয়ান এর মধ্যে বলা হচ্ছে হোয়াট দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট। মামুনের জেলার নামটি এখানে জিজ্ঞেস করা হয়েছে। হোয়াট দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ যে জেলাটি রয়েছে সে জেলার নামটি কি, সেটাই আমাদেরকে এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের মধ্যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, মামুনের জেলার নাম। তাহলে আমরা যখন গল্পটা পড়েছি অবশ্যই মামুনের জেলাটা কি সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, এখন গল্প থেকে তোমরা কোথায় পাবে সেটির জন্য তোমরা গল্পটা যারা পড়েছো তারা ওই ক্লাসটি ভালো করে যদি করে থাকো তাহলে গল্পতে গেলেই তোমরা দেখতে পাবে যে মামুনের জেলার নামটি কি ছিল। তারপরেও আমি তোমাদেরকে এইখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এইখানে প্রথম যেই সেন্টেন্সটি রয়েছে, প্রথম সেন্টেন্সের মধ্যে এইখানে বলা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, মানে তার জেলার শহরের নাম হচ্ছে কিশোরগঞ্জ। তাহলে এটি হচ্ছে তার ডিস্ট্রিক্টের নাম। এখন আমরা 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি পড়ব। 2 নম্বর কোশ্চেনের মধ্যে এখানে বলা হচ্ছে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, মানে এটি ঢাকা থেকে কত দূর।
মানে ঢাকা থেকে কতটুকু দূরে এটি। এটি বলতে কোনটি? এই যে মামুনের প্রথম যে প্রশ্নটি পড়েছিলাম হোম ডিস্ট্রিক্ট, সেই হোম ডিস্ট্রিক্টটি মানে কিশোরগঞ্জ শহরটি ঢাকা থেকে কতটুকু দূরে, এটি 2 নাম্বার কোশ্চেনের মধ্যে চাওয়া হয়েছে লিখার জন্য, মানে দূরত্বটা আমাদের লিখতে হবে। আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি প্রশ্নগুলো গল্প থেকে দেখাবো না, যেহেতু আমি গল্পটা পূর্বেই পড়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। আমি জাস্ট এই প্রশ্নগুলো পড়বো এবং বাংলাটা বুঝিয়ে দেব কি চাওয়া হয়েছে, তারপরে ক্লাসের শেষের দিকে আমি সবগুলো আনসার একসাথে দিয়ে দিব। তারপরের কোশ্চেনটা আমরা পড়বো, হাউ ডিড ইট গেট দ্য নেম। এখানে বলা হয়েছে হাউ ডিড ইট গেট ইটস নেম, মানে এটি তার যে নামটি রাখা হয়েছিল কিশোরগঞ্জ, এই নামটি কিভাবে এসেছে, যে কিশোরগঞ্জ নামটি, সেই কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছে এটা আমরা লিখবো আনসারে। তারপরের কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দি সিটি, মানে ইন দি টাউন, মানে এই শহরের যেই নদীটি রয়েছে, মানে কিশোরগঞ্জ শহরে যে নদীটি রয়েছে সেটির নাম কি, মানে নামটা আমাদের লিখতে হবে। তাহলে নামটি কি? যারা গত ক্লাসে ছিলে, যারা ক্লাসটি করেছো তারা জানো, তারপরেও আমি আনসারটি শেষের দিকে লিখে দেব। এখন আমরা 5 নাম্বার যে প্রশ্নটি সেটি পড়ব। হোয়াট আর 2 থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন। এখানে বলা হচ্ছে তুমি যে গল্পটি পড়েছিলে, হোয়াট আর 2 থিং, কোন দুইটি জিনিস ইউ ক্যান সি, তুমি দেখতে পেরেছিলে এই শহরের মধ্যে, মানে পড়ার পরে তুমি যে জিনিসগুলো পেয়েছো সেগুলোই তুমি দেখেছো আর কি, এটাই এখানে বলা হচ্ছে। মানে মূলত এখানে যে কোশ্চেন গুলো করা হচ্ছে সবগুলো মামুনকে করা হচ্ছে। গল্পের যে মামুন নামের একজন ছেলে ছিল যার শহর নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, তাকে এই কোশ্চেন গুলো করা হচ্ছে। যদি পরীক্ষার মধ্যে মামুনের নামগুলো উল্লেখ থাকে তাহলে মামুনের শহরের সম্পর্কেই বলবে, মানে এই গল্পটা মামুনের জেলা শহর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর যদি তোমাদের শহর সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে ইউর লেখা থাকবে প্রশ্নের মধ্যে, জিনিসটা কিন্তু বুঝতে হবে। তারপর এখানে 6 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা হচ্ছে হু আর দ্য 2 ফেমাস পিপল ফ্রম দিস টাউন, মানে এই যে শহরটি মামুনের শহরটি, এই শহরের 2 জন বিখ্যাত ব্যক্তির নাম লিখবে তোমরা এখানে। এটাই বলা হয়েছে যে হু আর 2 ফেমাস পিপল, কোন 2 জন লোক ফ্রম দিস টাউন, মানে এই শহর থেকে এসেছে বা এই শহরে জন্মগ্রহণ করেছে, যারা এখন বিভিন্ন জায়গায় রয়েছে, এরকম 2 জন ব্যক্তির নাম লিখো যারা নাকি এই শহরের ছিল, মানে কিশোরগঞ্জের। তারপর এইখানে আমরা একটু নিচের দিকে গেলে যে সি নাম্বার যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এই সি নাম্বার কোশ্চেনটি আমাদের দরকার নেই, আমরা এখন নিচে থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করব। একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি নাম্বার রয়েছে। ডি এর মধ্যে এখানে আমাদেরকে আবারও বলা হচ্ছে কিছু প্রশ্ন লেখার জন্য। প্রশ্নটা পড়ছি, প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, মানে এখানে তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লেখার জন্য তোমরা এখানে কিছু প্রশ্ন তৈরি করবে নিজেরা। তারপরে এখানে বলা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন, তারপর সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই দিবে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমাদের খাতার মধ্যে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে এই গল্পটি পড়ার পর তোমরা যতটুকু বুঝতে পেরেছো সে অনুযায়ী তোমরা গল্প থেকে 6টি প্রশ্ন তৈরি করবে। যেমন এইখানে তৈরি করা হয়েছে প্রথম প্রশ্নটি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখবে না, এখানে তোমরা যারা এই কোয়েশ্চেনটি পড়বে তোমরা নিজ নিজ জেলার নামটি এখানে লিখে দেবে। তারপরে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, মানে এটা কোন ধরনের শহর, এটা কি জেলা শহর নাকি উপজেলা, এরকম যে ধরনের হয় সেই ধরনের নামটি লিখে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কোন ধরনের শহর এটা, সেটা এখানে তারা পার্টিশন দিয়ে আমাদেরকে দেখিয়েছে। যেমন প্রথম আছে ডিস্ট্রিক্ট শহর নাকি উপজেলা শহর নাকি ডিভিশন টাউন, এখানে 3টি অপশন রেখেছে তারা। তারপরে আমরা 3 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি পড়ব। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে এখানে বলা হচ্ছে হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইট নেম, মানে তুমি তোমার যেই শহরের নামটি লিখবে সেই শহরের নামটি কিভাবে এসছে সেটি তোমরা এখানে বুঝিয়ে ব্যাখ্যা দিতে হবে যে নামটা এভাবে এসছে।
আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেস ইন ইউর হোম ডিস্ট্রিক্ট। মানে তোমরা তোমাদের যে জেলার নামটি লিখবে বা উপজেলার নামটি লিখবে, মানে তোমাদের যে শহরের নামটি লিখবে সেই শহরের মধ্যে আকর্ষণীয় জায়গা কোনটি, মানে বিখ্যাত, মানে জায়গার দিক দিয়ে সেই জায়গাটি সবার কাছে পরিচিত এমন কয়েকটি জায়গার নাম তোমরা এই 4 নাম্বার কোশ্চেনের আনসার হিসেবে লিখে দিবে। আশা করি এটা কিভাবে লিখবে বুঝতে পেরেছো। 5 নাম্বার কোশ্চেনটা যদি তোমাদেরকে করে, এখানে বলা হচ্ছে হু আর সাম ফেমাস পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট। এখানে বলা হচ্ছে তোমাদের যে হোম ডিস্ট্রিক্টের নামটি লিখবে, তোমাদের সেই শহরের মধ্যে কিছু বিখ্যাত লোকের নাম লিখো। প্রত্যেকটা শহরে কিন্তু কিছু ব্যক্তি থাকে যাদেরকে সবাই চিনে বা সবার কাছে পরিচিত। তারপর 6 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে এরকম ভাবে করবে, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। হোয়াট ডু ইউ লাইক, তোমার শহরের কোন জিনিসগুলো তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তোমার জেলা ডিস্ট্রিক্টের সেই জিনিসগুলোর নাম লিখবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে, কারণ এইগুলো তোমাদের নিজেদেরকে করা হবে, আর উপরের গুলো মামুনে যে গল্পটি ছিল সেই গল্পটি অনুযায়ী করবে। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনের আনসার গুলো কিন্তু আমি দিয়ে দিব, মানে এখানে আনসার গুলো আমি দেখাচ্ছি না, তাই আমি আনসার গুলো তোমাদেরকে আলাদা একসাথে দিয়ে দেব। তারপর ই নাম্বার যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ, ই এর মধ্যে আমাদেরকে কি বলা হচ্ছে লেখার জন্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, এটি তোমাদের পরীক্ষার 4 নং এর মধ্যে আসার সম্ভাবনা বেশি। এটা আমি দেখেছি, আমার কাছে একটা কোশ্চেন রয়েছে, যারা রিসেন্টলি ক্লাস 5 এর পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেনের মধ্যে 4 নং এর মধ্যে এই প্রশ্নটা আসে। আবার অন্যান্য বিদ্যালয়ে হয়তো বা অন্যান্য নঙে দিতে পারে, কিন্তু আসবে। এখানে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, মানে এইখানে একটি কম্পোজিশন লেখার কথা বলা হয়েছে। কম্পোজিশন মানে হচ্ছে রচনা, মানে কোনো একটি বিষয়ের উপরে মানে বিস্তারিত ব্যাখ্যা দেয়া বা ব্যাখ্যা লিখতে হবে, মানে বিস্তারিত ভাবে লিখতে হবে যেন তার সম্পর্কে মানুষের ভালো একটি আইডিয়া হয়, এটাকে কম্পোজিশন বলা হয়। তাহলে রাইট এ শর্ট কম্পোজিশন, এখানে বলা হচ্ছে অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, মানে তোমাদের যে জেলাটি তোমরা রয়েছে, মানে তোমাদের যে জেলাটি রয়েছে সেই জেলা সম্পর্কে তোমরা একটি কম্পোজিশন লিখবে, মানে একটা রচনা লিখবে। ইউজ, ব্যবহার করে, ইনফরমেশন ইন অ্যাক্টিভিটিস ডি। এখানে আমরা ডি নং এর মধ্যে যে ধরনের কোশ্চেন পেয়েছি এবং পড়েছি তার থেকে আমরা আইডিয়া নেব এবং তথ্য নিব, নিয়ে আমরা কি করব, এই নাম্বারটা লিখবো। এই আইডিয়া নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট তোমাদেরকে আমি এই নাম্বারে কম্পোজিশনটা লিখে দেবো, তোমরা জাস্ট হুবহু মুখস্থ করে নেবে যেভাবে আছে সেভাবে। চাইলে তোমরা তোমাদের নিজ জেলার নাম দিয়েও শুধু ওই কম্পোজিশনটা লিখে দিতে পারবে আমি যেটা দিব, মানে আমার কম্পোজিশনের মধ্যে যেখানে ওই শহরটার নাম থাকবে সেই জায়গাগুলোতে শুধু তোমাদের শহরের নামটা বসিয়ে দিবে আর বাকিটা মুখস্থ করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি বড় হয়ে যাবে বিধায় আমি দ্রুত করার চেষ্টা করছি। তারপর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে এফ নাম্বারের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখবো, শুনবো এবং বলবো। কিভাবে? এটা দেখে দেখে পড়বে। লুক এট দিস, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তাকানোর কথা বলা হয়েছে। লুক এট দিস, এখানে দিস কথাটি যে লেখা আছে, দিস কথাটির মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা অন্য কালার দিয়ে দুইটি লেটার রয়েছে। দুইটি লেটারের মধ্যে একটি হচ্ছে টি আরেকটি হচ্ছে এস, তোমরা দেখতে পাচ্ছ একটি এস আর একটি হচ্ছে টি। তারপরে বলা হচ্ছে লুক এট দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওটা। এখানেও আমরা এস এবং টি দেখতে পাচ্ছি আলাদা কালার দিয়ে। তাহলে এগুলো আমরা জাস্ট এখানে লক্ষ্য করব, পড়বো এবং শুনবো। তারপর লুক এট দিস, এটাও দিস কিন্তু এটার বানানটা আলাদা, টি এস ই এস ই দিস। তারপর হচ্ছে লুক এট দোস, টি এস ও এস ও দোস। তারপর বলা হচ্ছে টাচ ইউর ইয়ার অ্যান্ড টাচ ইউর নোজ, তোমাদের কানে স্পর্শ করো এবং তোমাদের নাককে স্পর্শ করো। তারপরে এখানে বলা হচ্ছে লুক এট দ্যাট, লুক এট দিস, লুক এট দোস, লুক এট দিস, ক্ল্যাপ ইউর হ্যান্ড, মানে তোমার হাতগুলো তালি দাও, অ্যান্ড টাচ ইউর নিজ, তোমাদের হাঁটু স্পর্শ করো। এই যে এখানে হাঁটু স্পর্শ করে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন 8 থেকে 9, এটাও কিন্তু ইউনিট 10 এর অন্তর্ভুক্ত।
এখানে আমরা আসার পর দেখতে পাচ্ছি নিচে বলা হচ্ছে কমাস, মানে এখানে কমার ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্চুয়েশন। এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে উই ইউজ কমাস, মানে কমা কোথায় কোথায় ব্যবহার করব সেটাই আমরা এখান থেকে একটা ধারণা নিব। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে টু সেপারেট 3 or more ওয়ার্ড ইন এ লিস্ট, মানে একটা লিস্টের মধ্যে একটা তালিকার মধ্যে যদি আমরা 2টি বা 3টি শব্দকে আলাদা করতে চাই সেক্ষেত্রে আমরা কমার ব্যবহার করতে পারি। তারপর এখানে দেখানো হয়েছে মিলি, তারপরে এখানে আছে নারায়ণ অ্যান্ড সালেহা আর মাই ফ্রেন্ড, একটা সেন্টেন্স লেখা হয়েছে, মানে তারা তিনজন হচ্ছে, মানে তারা দুজন হচ্ছে মিলির বন্ধু। এটা লেখার জন্য কমার ব্যবহারটা কিন্তু প্রথম জনের পর দেওয়া হয়েছে, যার বন্ধু যে ব্যক্তিটি বলতেছে তার নামের পরে কিন্তু কমার ব্যবহারটা হয়েছে। তারপর এখানে রয়েছে দে আর কাইন্ড পোলাইট অ্যান্ড কেয়ারিং, মানে এইখানে দেখতে পাচ্ছ কাইন্ডলির পর হচ্ছে এখানে কমা, পরে পোলাইট এন্ড দিয়ে কেয়ারিং লেখা হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপর টু সেপারেট ওয়ার্ড দ্যাট ইন্ট্রোডিউসিং দ্য সেন্টেন্স, মানে সেপারেট ওয়ার্ড দ্যাট ইন্ট্রোডিউসিং এ সেন্টেন্স, মানে একটি সেন্টেন্সকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা সবার কাছে বোঝানোর জন্য দুইটি শব্দকে এখানে আলাদাভাবে লেখা যায়। তারপর এখানে এই যে এই সেন্টেন্সটির একটি উদাহরণ নিচে দেওয়া হয়েছে। ইন্ট্রোডিউসটা কিভাবে ব্যবহার করে আমরা কমার ব্যবহারটা করব, যেমন এখানে বলা আছে ওয়েল এর পরে একটি কমা রয়েছে, তারপর সে বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপর এখানে বলা হয়েছে ও আই এম ফাইন, মানে সে যে ভালো সেটা বোঝাচ্ছে, মানে ইন্ট্রোডিউস করছে, এবং ও এরপর হচ্ছে এখানে কমা। তারপর সে আরো বলতেছে ইয়েস আই নো লায়লা, মানে সে লায়লাকে চিনে, কিন্তু ইয়েস কথাটার পর এখানে কমা ইউজ করবে তোমরা, এবং সে লায়লাকে চিনে এই কথাটা থাকবে কমার পর। তারপর এখানে বলা হচ্ছে নো আই ডোন্ট নো ইউসুফ, মানে আমি ইউসুফকে চিনি না, কিন্তু নো এর পর কমার ইউজ করবে, তারপর ইন্ট্রোডিউস শব্দটি লিখবে তোমরা। তারপর এখানে বলা হচ্ছে টু সেপারেট দ্য নেম অফ এ পারসন অ্যাড্রেস, মানে একজন ব্যক্তির যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি সেপারেট এর ক্ষেত্রেও আমরা কি লিখতে পারি, কমার ব্যবহার করতে পারি। যেমন তামিম লিসেন টু দিস সং, মানে তামিম এই গানটি শুনে, এখানে তামিম নামের পরে কমা লেখা হয়েছে, তারপর লেখা হয়েছে নীল ক্যান ইউ প্লিজ টার্ন অন দা রেডিও, তুমি কি রেডিওটি চালু করবে, এখানে নীল নামটির পর এখানে কমার ব্যবহারটা হয়েছে। তারপরে আমরা যখন এখানে আয়ের মধ্যে আসলাম, আয়ের মধ্যে বলা হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স, মানে ঠিকভাবে লিখো বাক্যগুলো, রিরাইট দেম তাদেরকে পুনরায় লিখো, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং, মানে কার্সিভ হ্যান্ডরাইটিং অনুসারে, মানে এরকম ভাবে লিখবো আমরা আনসার গুলো সঠিকভাবে। তাহলে নিচে যে সেন্টেন্স গুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেই সেন্টেন্স গুলোর মধ্যে আমরা কি করব, কমার ব্যবহার, মানে পাঞ্চুয়েশনের ব্যবহার গুলো করব, কোথায় কমা হবে কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে এগুলো আমরা লিখবো। উপরে যে আমরা পড়ে এসেছি তখন সেগুলোর ব্যবহারটাই আমরা, যেগুলো পড়ে এসেছি না নিয়মগুলো, এই নিয়মগুলোই আমরা নিচে আয়ের মধ্যে আমরা লিখবো সঠিকভাবে। তাহলে এর আনসারটা কি হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এখন। চলো তাহলে এতক্ষণ যেগুলো পড়েছি সবগুলোর আনসার আমি তোমাদেরকে দিয়ে দিই। এখানে আমরা প্রথম যে আনসারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি এর আনসারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। বি এর আনসারটা এখানে দিয়ে রেখেছি আমি। এখান থেকে তোমরা বি এর আনসারটা খাতার মধ্যে নোট করে নেবে, তারপর এখান থেকে মুখস্থ করবে এবং বুঝে নেবে যে কিভাবে লিখতে হবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি এর আনসারটা দেখতে পাচ্ছ। ডি এর আনসারটা কিভাবে লিখবে, এই কোশ্চেনটা মূলত তোমাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট সম্পর্কে। এখান থেকে তোমরা এক থেকে দেখতে পাচ্ছ যে আনসার গুলো রয়েছে ধারাবাহিকভাবে, সেগুলো তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে। বড় হয়ে যাচ্ছে ক্লাসটি, এজন্য আমি তাড়াহুড়া করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে। তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে শেখানোর জন্যই কিন্তু ক্লাসটি বড় হচ্ছে, কারণ এখানে কিন্তু অতিরিক্ত কোনো টপিক বা নিয়ে আলোচনা করা হয়নি। তারপরে ই এর আনসারের মধ্যে দেখতে পাচ্ছ একটা কম্পোজিশন রয়েছে, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। সেই কম্পোজিশনটা তোমরা এখান থেকে লিখে নিতে পারো। শুধু এখানে যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি শুধু পরিবর্তন করে তোমাদের নিজের ডিস্ট্রিক্টের নামগুলো দিয়ে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া এই কম্পোজিশনটা কিভাবে, যেহেতু মূলত একটি টপিক যে গল্পটি থাকে
সেই গল্প থেকেই এই কম্পোজিশনটা লিখতে হয়। তাছাড়া এটা কিভাবে তোমরা যারা মুখস্থ করতে পারো না, একটু দুর্বল স্টুডেন্ট রয়েছো, তোমরা কিভাবে এর আনসারটি লিখবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব পরবর্তী যে কোনো একটি ক্লাসে। তোমাদের যদি এই টেকনিকটি জানার প্রয়োজন হয় বা যে কিভাবে আমরা একটি কম্পোজিশন আমরা লিখতে পারি সেটা আমাদেরকে দেখিয়ে দেন, তাহলে তোমাদের আমি এটা বুঝিয়ে দিব ভালোভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটি ইউনিটের ক্লাস শুরু করব, সেটি হচ্ছে ইউনিট 11 মানে 11। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং